হে বন্ধুরা, আমরা সকলেই পৃথিবীর ইতিহাস তো জানি। ডাইনোসরের যুগ থেকে 2020 সালের শেষ অবধি আমরা প্রায় জেনেই গেছি। কিন্তু 2020 সালে এসে পৃথিবীতে আগামী 20,000 বছরে কি ঘটবে তা কি আমরা অনুমান করতে পারি? হ্যাঁ, বৈজ্ঞানিক অনুমানের সাথে আগামী 20,000 বছরে আমাদের পৃথিবীতে কি ঘটবে তার মোটামুটি অনুমান করা সম্ভব। তো চলুন আজ আকাশ বর্মনের এই ভিডিওটির সাথে আমরা ভবিষ্যতে পাড়ি দিই। শুরুটা করা যাক মহাকাশ বিজ্ঞান নিয়ে। আমরা সকলেই বিজ্ঞানের সব থেকে আশ্চর্য মেশিন হাবল টেলিস্কোপ সম্বন্ধে জানি। পৃথিবীর সব থেকে বড় টেলিস্কোপ মহাকাশে যাত্রা করতে করতে বহু অজানা তথ্য যেমন মানব সভ্যতাকে দিয়েছে, তেমনি অনেক মহাকাশের রহস্য ভেদ করেছে। কিন্তু 2021 সালের মার্চ মাসের 30 তারিখে হাবল টেলিস্কোপ থেকে 6 গুণ বড় এবং বহুগুণ শক্তিশালী টেলিস্কোপ, যার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, মহাকাশে পাড়ি দেবে। এই টেলিস্কোপের প্রধান এবং মূল উদ্দেশ্য হলো হাবল টেলিস্কোপের থেকেও বেশি রেজুলেশনের ছবি পৃথিবীতে পাঠানো এবং দীর্ঘ সময় ধরে মহাকাশে নিজেকে বাঁচিয়ে রাখা। তাছাড়া মহাবিশ্বের প্রথম ছায়াপথ এবং নোভাসের সরাসরি ছবি তোলা এর অন্যতম লক্ষ্য। মনে করা হচ্ছে এই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানের নতুন অধ্যায় শুরু হবে, যা ভীষণ রোমাঞ্চকর হতে চলেছে। ডোন্ট ওয়ারি, সেসব তথ্য জানানোর জন্য আকাশ বর্মন আছে। আর এই বছরেই প্রাইভেট কোম্পানি বিগলো এয়ারস্পেস একটি হোটেল তৈরি করছে, যা কিনা মাটিতে বা সমুদ্রে থাকবে না, থাকবে মহাকাশে, যার একটি অংশের স্পেসশিপকে অলরেডি মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটি বর্তমানে আপাতত স্পেস স্টেশনের অংশ হিসেবে ব্যবহার হচ্ছে। এটিই প্রথম সাধারণ মানুষের জন্য স্পেস ট্যুরিজম হবে। আমি জানি এটা সাধারণ মানুষের জন্য হলেও এর টিকিটের দাম সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হবে না। তাই আমি ততটা এক্সাইটেড নই, বরং বেশি এক্সাইটেড 2024 সালের ঘটনা নিয়ে। 2024 সালে স্পেস এক্স কোম্পানি প্রথম মঙ্গল গ্রহে মানুষ নিয়ে যাবে। মঙ্গল গ্রহকে মানুষের বসবাসযোগ্য বানানোর জন্য 100 জন মানুষকে সেখানে নিয়ে যাওয়া হবে। আর ঠিক এই বছরেই মানে 2024 সালে পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খালিফা পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং থাকবে না, জেড্ডা টাওয়ার এই শিরোপা কেড়ে নেবে, যার উচ্চতা হবে 3,307 ফিট। এটি তৈরি হচ্ছে গালফ কান্ট্রি সৌদি আরবিয়ার জেড্ডাতে। 2025 সাল ইউনাইটেড নেশন অথবা ইউএন এর অনুসারে 2025 সালে পৃথিবীর মোট জনসংখ্যা হবে 800 কোটিরও বেশি ও 2050 সাল হতে হতে জনসংখ্যা 100 কোটি হয়ে দাঁড়াবে। 2026 সাল 1983 সাল থেকে তৈরি হতে হতে 2026 সালে পৃথিবীর সবচেয়ে বড় চার্চ সেগ্রাডা ফ্যামিলিয়া তৈরি হয়ে যাবে। এই চার্চটি স্পেনের বার্সেলোনাতে তৈরি হচ্ছে। এই চার্চটি তৈরি হতে প্রায় 143 বছর সময় লেগে যাওয়ার কারণ শুধুমাত্র সবচেয়ে বড় চার্চ হওয়ার জন্য নয়, এই চার্চটি তৈরি হচ্ছে সম্পূর্ণ পাথর দিয়ে। 2028 সালে আমাদের সবচেয়ে সুন্দর জলশহর ভেনিস আর থাকবে না। 2028 সালের মধ্যে ইটালির শহর ভেনিসে জলের উচ্চতা এতটাই বেড়ে যাবে যে শহরটি বসবাসের অযোগ্য হয়ে উঠবে। 2029 সাল যারা পৃথিবীতে উল্কাপড়ে ধ্বংস হওয়ার ভয় পান তাদের 2029 সাল সম্পূর্ণ ভয়ে কাটতে চলেছে, কারণ অ্যাপেস্টার নামক একটি উল্কাপিণ্ড খুবই দ্রুত গতিতে পৃথিবীর দিকেই ধেয়ে আসছে। বিজ্ঞানীরা অনুমান করছে যে এর ওজন প্রায় 2,600 কোটি হতে পারে। এটি পৃথিবীতেই পড়বে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু বিজ্ঞানীরা এর দিক পরিবর্তন করার উদ্দেশ্যে এখনই লেগে পড়েছে, কারণ বহু যুগ আগে এরকমই উল্কার জন্য ডাইনোসরের নাম এই পৃথিবী থেকে মুছে গিয়েছিল। সেই কারণেই বিজ্ঞানীরা এক্সট্রা প্রোটেকশনের ব্যবস্থা করছে। 2033 সালে মঙ্গলে আরেকটি স্পেস মিশন করা হবে, যার নাম হবে অ্যারোরা। এটির কাজ হবে মঙ্গল গ্রহে আদৌ মানব জাতির বসতি স্থাপন করা হবে কিনা তা নিশ্চয় করা। এর থেকে তো বুঝতেই পারছেন 30 দশকটি স্পেস স্টাডিজের জন্য মানব সভ্যতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই 2036 সালে আলফা সেঞ্চুরির স্টার সিস্টেমকে আরো ভালো করে জানবার জন্য ব্রেক থ্রু স্টার শর্টের মাধ্যমে অনেকগুলি স্পেসশিপকে আলফা সেঞ্চুরির দিকে পাঠানো হবে। এই স্পেসশিপগুলিতে লাগানো থাকবে সোলার সেল এবং এগুলিকে মহাকাশ থেকেই লঞ্চ করা হবে। এই সেলগুলি আলফা সেঞ্চুরির স্টার সিস্টেমে পৌঁছাতে সময় নেবে 20 বছর ও সেখান থেকে পৃথিবীতে তথ্য পাঠাতে সময় লাগবে আরো 5 বছর।
অর্থাৎ 2050 সালের মধ্যে আমরা জেনে যাব আমাদের মতো কোনো প্রাণীর বসতি আমাদের সৌরমণ্ডলে মানে আমাদের সোলার সিস্টেমে আছে কিনা। 2040 সাল এই বছরই ফ্রান্সে পৃথিবীর সবথেকে বড় ফার্ম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে, যার নির্মাণ 2007 সাল থেকে শুরু হয়েছিল। এটাই হবে পৃথিবীর সবথেকে বড় পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু সবথেকে বড় নয়, এটি সবথেকে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র হিসাবে তৈরি করা হবে। 2048 সাল 2047 সাল অবধি আন্টার্কটিকা পৃথিবীর একটি সংরক্ষিত স্থান, অর্থাৎ এই স্থানে কোনো দেশ বা ব্যক্তির কোনরূপ অধিকার থাকবে না 2047 সাল অবধি। কেউ আন্টার্কটিকাতে মিনারেল এক্সট্রাকশন অর্থাৎ খনিজ নিষ্কাশনের জন্য খুঁড়তে পারবে না 2047 সাল অবধি। সাথে সাথে এটি একটি পৃথিবীর নন নিউক্লিয়ার জোনও বটে, কিন্তু 2048 সালে এই চুক্তি শেষ হতে চলেছে। অনুমান করা হচ্ছে যে আগের সব নিয়ম পরিবর্তিত হবে 2048 সালে এবং আন্টার্কটিকাকে মানুষ খুব শীঘ্রই নিজের স্বার্থে ব্যবহার করতে চলেছে। 2050 থেকে 2100 সাল বৈজ্ঞানিকদের মতে এই সময়ের মধ্যেই মঙ্গল গ্রহ বসবাসযোগ্য হয়ে যাবে মানুষের জন্য, কিন্তু তার আগে মানব সভ্যতাকে মঙ্গলে যাওয়ার ইন্ধন আরো সস্তা করবার পথ খুঁজে বার করতে হবে। এগুলি তো আশা করছি আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা সকলেই হয়তো দেখতে পাবেন, কিন্তু চলুন এবার দেখা যাক সেই সুদূর ভবিষ্যতে, যেখানে হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে যাবে। 2100 সাল নতুন শতকটির জন্য বৈজ্ঞানিকদের কাছে কোনো রকম ভালো খবর বা সংবাদ নেই বললেই চলে। নাসার বিজ্ঞানীদের মতে বছরের পর বছর যেভাবে কার্বন ডাই অক্সাইডের ইমিশন মানে যেভাবে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ছে, তাতে বর্তমানের তুলনায় আগামী শতকে কার্বন ডাই অক্সাইডের মধ্যে প্রতি 10 লক্ষের মধ্যে 500রও বেশি পার্টিকেলের ঘনত্ব বাড়তে চলেছে, যার ফলে 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি হবে। ফলে নিত্য নতুন অজানা রোগ ব্যাধির সৃষ্টি হবে, পৃথিবী জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, পানীয় জলের অভাব দেখা দেবে, পৃথিবীতে খরা এবং বন্যা দেখা দেবে, বড় বড় অরণ্যগুলিতে অস্বাভাবিক দাবানলের সৃষ্টি হবে, বরফ গলতে শুরু করবে। শুনে খারাপ লাগলেও অনেক বেশি সম্ভাবনা তখন হয়তো এভারেস্টের গ্লেসিয়াস গলে যাবে। আরো ভালো করে সেই সময়ের পরিস্থিতি বুঝতে শুধু ভেবে দেখুন আজকের পৃথিবীর আফ্রিকা দেশের অবস্থা। 3000 সালের মধ্যে সমুদ্রের উচ্চতা আরো 36 ফিট বেড়ে যাবে এবং পৃথিবীর তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে। লন্ডনের মতো শহরগুলির বেশিরভাগ অংশই ভেসে যাবে এবং ইউনাইটেড কিংডম হয়তো সম্পূর্ণ গ্রীষ্মপ্রধান বা সম্পূর্ণ অতি শীতল দেশে পরিণত হবে। মেরু অঞ্চলের বরফ উষ্ণতার কারণে গলবে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে এবং সমুদ্র সংলগ্ন অঞ্চলে বন্যা শুরু হবে। ভারতবর্ষ, বাংলাদেশ এবং বিভিন্ন সমুদ্র সংলগ্ন দেশ জলমগ্ন হয়ে যাবে। কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়বে, ক্ষুধার্ত হয়ে মারা যাবে। এই সময় সমুদ্রের অম্লতাও হ্রাস পাবে, যার ফলে সমস্ত সামুদ্রিক প্রাণী এবং বাস্তুতন্ত্রের ক্ষতি নেমে আসবে। যদি আমরা এখন থেকেই উদ্ভিদ কাটা বন্ধ না করি বা কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোলের ব্যবহার বন্ধ না করি, তবে এগুলি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছেড়ে যাব। এক কথায় আমরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রাণীদের ক্ষতির জন্য দায়ী থাকব, কারণ ভবিষ্যৎটা পুরোটাই আমাদের হাতেই। 4000 থেকে 10,000 সাল মানুষ যদি সব বাধাকে অতিক্রম করে 4000 সাল পর্যন্ত পৌঁছাতে পারে, তাতে সব থেকে বেশি অবদান থাকবে টেকনোলজির, যার ফলে মানুষের জটিল রোগ নিরাময় করা সম্ভব হবে। এমনকি বর্তমান সময়ে ন্যানো রোবটের উপর গবেষণা চলছে। এই ন্যানো রোবটগুলি শরীরের বিভিন্ন জটিল রোগকে নিরাময় করতে পারবে। শুধু তাই নয়, সেই সময় টেলিপ্যাথির মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলাটাও সম্ভব হবে। যে কোনো মানুষের চিন্তা শক্তিকে একটি ক্লিক করেই অন্য একজনের মস্তিষ্কে ট্রান্সফার করা সম্ভব হবে, যার ফলে পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ সমান বুদ্ধিমান এবং জ্ঞানের অধিকারী হবে। ফলে আজকের পৃথিবীর মতো সেই রকম কোনো ভেদাভেদ থাকবে না, সবাই একটিই ভাষা, একটি ধর্ম, একটি দেশ মেনে নেবে। তখন কাগজের তৈরি কোনো টাকা থাকবে না, তখন সম্পূর্ণ ডিজিটাল মানি ব্যবহার হবে, যা একই রকমেরই হবে এবং পৃথিবীর যে কোনো স্থানে চলবে। শুধু তাই নয়, যে কোনো শারীরিক রোগকে একটি ক্লিক করেই দূর করা যাবে, যে কোনো ক্ষতকে নিমেষেই মিটিয়ে দেওয়া যাবে। স্কিনের এজিং প্রবলেম সম্পূর্ণরূপে নিরাময় হবে, ফলে বয়স্ক কেউ হবে না। মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে যুক্ত করা যাবে,
যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে যে কোনো সময়ে পরিবর্তন করা যাবে। সহজ কথায় রিয়েলিস্টিক পেস্টিসাইডের সাহায্যে মানুষ যে কোনো সময় নিজের ইচ্ছে মতো দেহ বা রূপ পেয়ে যাবে। মেডিকেল সায়েন্সের এসব উন্নতির কারণেই মানুষ একদিন অমরত্ব অর্জন করবে, কিন্তু অমরত্বতেই সব প্রবলেম শেষ হয়ে যাবে না, বরং নতুন করে অনেক প্রবলেম শুরু হবে। যেমন অমরত্বের কারণে জনসংখ্যার মাত্রা অতিরিক্ত বাড়বে, ফলে অতিরিক্ত মাত্রায় খাদ্য প্রয়োজন হবে, পরিবেশ দূষণ অনেক বেশি হবে। 10,000 থেকে 20,000 সাল এই সময়কালীন মানুষের সামনে আসা নতুন প্রবলেমগুলিকে মানুষ টেকনোলজির মাধ্যমে আবার নিরাময় করবে। সেই সময় নতুন করে ঘরবাড়ি বা কোম্পানি বানানোটা আর সম্ভব হবে না। অতিরিক্ত জনসংখ্যার কারণে মানুষ অন্য গ্রহে বসবাস শুরু করবে। মানুষ অতিরিক্ত খাদ্যের জন্য সমুদ্রের উপরেই প্ল্যান্ট নির্মাণ করবে। সেখানে শুধু সামুদ্রিক মাছই চাষ হবে না, উৎপন্ন হবে খাদ্য উপযুক্ত উদ্ভিদ। প্রত্যেকটি কাজের জন্য মানুষের কাছে থাকবে রোবট, যেমন ঘর পরিষ্কারের থেকে শুরু করে ঘরবাড়ি বানানোর রোবট, এমনকি পরিবেশ দূষণকে রোধ করতে তৈরি হবে রোবট, যারা পরিবেশ থেকে দূষিত বায়ুকে দূর করবে, যা মানব সভ্যতাকে বা পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করবে। ভেবে দেখুন সেই সময়ের মানুষের কথা, যাদের কিছুই করতে হবে না, জাস্ট একটা ক্লিক করবে বা ভাবতে হবে, সব অটোমেটিক করে দেবে রোবট। যে কারণে মানুষ আস্তে আস্তে রোবটের অনুশাসন মেনে নেবে। এই অনুশাসন মেনে নেওয়ার কিছু পরেই মানুষ এবং রোবটের কোনো পার্থক্যই থাকবে না। বলতে পারেন মানুষ ভুলে যাবে যে তাদের মধ্যে হৃদয় রয়েছে, যা তাদের আলাদাভাবে ভাবতে সাহায্য করে। এক কথায় তারা ভাবতেই ভুলে যাবে। সেই সময় সকলের কাছে সঠিক তথ্য থাকবে, তাই কারো মনের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, থাকবে শুধু অমরত্ব। তারা আমাদের বিদেশ ভ্রমণের মতো ওই গ্রহে ভ্রমণ করে বেড়াবে। তাদের তথ্যের ওপর নিশ্চয়তা, জ্ঞান এবং অনুশাসন এতটাই পরিদর্শিত হবে যে অসংখ্য মানুষের মধ্যেও কারো মধ্যে ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যেন একটি গোটা পৃথিবীতেই শুধু একই রকম মানুষই থাকবে, যেখানে ইমোশন থেকে চলাফেরা সকলের একই রকম হবে, যেমন হ্যাডসন রোবট কোম্পানির সোফিয়া করে থাকে। আরো সহজ করে বলতে হলে আমরা সায়েন্স ফিকশন মুভিতে এলিয়েনদের গোষ্ঠীদের যেমনটা দেখে থাকি ঠিক তেমনটাই। তো বন্ধুরা, বিজ্ঞানীদের অনুমানগুলির মধ্যে কোন অনুমানকে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে দেখতে চান? আমি ব্যক্তিগতভাবে চাই পরিবেশ দূষণকে মুক্ত করার মতো রোবটের ইনভেনশন। আপনার চাওয়াটা কমেন্ট করে লিখতে ভুলবেন না। সময়ের বাধ্যতার জন্য 3টি বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম না এই ভিডিওটিতে। প্রথমটি হলো হাবল টেলিস্কোপের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত মহাকাশের কি জানতে পেরেছি এবং কি ছবি হাবল টেলিস্কোপ আমাদেরকে পাঠিয়েছে। দ্বিতীয়ত, ভেনিসের মতো আরো অনেকগুলি শহর আমাদের চোখের সামনে ভ্যানিশ হতে চলেছে। 3, ভবিষ্যতে আমাদের মানুষের চেহারা বা আকৃতি কেমন ভাবে কিভাবে পরিবর্তন হবে তা নিয়েও আলোচনা করতে পারলাম না। এই 3টি বিষয়ের মধ্যে কোনো বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি 3টে বিষয়েই ভিডিও চান তাহলে অবশ্যই টাইপ করবেন হ্যাঁ চাই 1 2 3। নেক্সট সপ্তাহে সব থেকে বেশি ভোট হওয়া ভিডিওটি চলে আসবে। এই বিষয়ে আরো ভিডিও পেতে বা এরকমই ভিডিও পেতে অবশ্যই লাইক করাটা কম্পালসারি। যত বেশি লাইক হবে তত বেশি অনুপ্রাণিত হব আমি এবং তত তাড়াতাড়ি ভিডিও দেবো। অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে অনেকের কাছে ভিডিওগুলি পৌঁছাচ্ছে না। যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওগুলোকে শেয়ারও করে দেবেন। পাশাপাশি অদ্ভুত দশ চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর আবার নতুন অদ্ভুত দশ চ্যানেলের লিঙ্ক এবং আমার গেমিং চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। অবশ্যই সেসব চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নেবেন। পাশাপাশি আকাশ বর্মনেও যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।